হ্যালো, গুড মর্নিং। এটা তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের 6 ক্লাস হবে। ঠিক আছে? তো এক্সামের মাত্র আর 69 দিন বাকি আছে। যারা নতুন তাদের জন্য বলে দিই, আমরা রেফারেন্স হিসেবে দুটো বই ব্যবহার করব। একটা হচ্ছে পারুল প্রকাশনের বই আর একটা হলো রায়া মার্টিনের বই। আমি পড়ানোর সময় মুখে বলছি, কিন্তু তার জন্য তোমাদের দেখতে চাই, অডিও তো হয়ে যাচ্ছে কিন্তু ভিজুয়াল চাই, সেই জন্য আমি ইউজ করব এই দুটো বই। আর নিয়ম হচ্ছে যে আমরা নোটিফিকেশন প্যানেল থেকে নামিয়ে ডু নট ডিস্টার্ব মোড অন করে দেব। ঠিক আছে, চলো শুরু করা যাক ক্লাস। আর এটাও বড় ক্লাস হবে, 21 মিনিটের, 13 মিনিটের এটাও না, কেননা কোনো কনসেপ্ট আমরা আধা আধা ছাড়তে পারি না টাইমের জন্য মেনটেন করে। ঠিক আছে, তো আমার মনে হয় একটা 13 মিনিট শর্ট ক্লাসের জন্য, বড় ক্লাসের জন্য 21 মিনিট করে ধরে রাখছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। আগের ক্লাসে কী হয়েছিল আমাদের? আচ্ছা, টাইমার স্টার্ট করে দিই। আগের ক্লাসে আমাদের এই পর্যন্ত হয়ে গেছিলো, বুকে জ্বালা বা হার্টবার্ন পর্যন্ত 8টা ছোটো ছোটো টপিক হয়েছিল। ঠিক আছে, তো আজকে বড় টপিক হবে অনেক, এবং সিরিয়াস কেস নিয়ে কথাবার্তা হবে, যদিও সবগুলোই সিরিয়াস, কোনোটাই বাদ দেওয়া যাবে না। চলো, টাইমার স্টার্ট হয়ে গেছে। এই হ্যাঁ, আজকে প্রথমে ডেটা কি বলছে? প্রথমে মৃত্যুহার, মায়ের মৃত্যুহার ছিল 130, সেখান থেকে নেমে এসেছে 97, 130 থেকে 97-এ নেমে এসেছে। এর কারণ কি? চিকিৎসাবিদ্যার উন্নতি এবং মানুষের মধ্যে সচেতনতা। সব থেকে চিকিৎসাবিদ্যা আগে থাকলেও মানুষের মধ্যে সচেতনতা ছিল না, এখন আস্তে আস্তে সচেতন হচ্ছে, সেই কারণে মর্টালিটি, মাতৃ মৃত্যুর হার কমে গেছে। তাহলে 20 মিনিট আছে, চলো শুরু করা যাক। 21 মিনিটের মধ্যে প্রি এক্ল্যাম্পসিয়া বা টক্সিমিয়া এবং এক্ল্যাম্পসিয়া। চলো, আমরা কি বললাম যে হার্টবিট বাড়বে, আগে থেকে পড়ে হার্টবিট বাড়বে, হাত উৎপাদ 30 to 60%। তাহলে আগে 70 ml ছিল, তার থেকে বেড়ে যাচ্ছে। এমনিতে রক্তের পরিমাণ বাড়ছে, প্রায় 50% বেড়ে যাচ্ছে। তো এই বেড়ে যাওয়া রক্ত কিন্তু আমাদের শরীরের মধ্যে শিরা উপশিরা, এই যে ট্রান্সপোর্ট সিস্টেম, এর মধ্যে রাস্তা তো কমেনি, শুধু ভিড় বেড়েছে। তো যদি পাইপের মধ্যে অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে 50%, মানে প্রায় 1.5 গুণ হয়ে যাচ্ছে, তাহলে জায়গার উপর প্রেশার, মানে পাইপের উপর প্রেশার পড়বে। তো পাইপ লাইন যে আমাদের শরীরে রয়েছে, শিরাধমনি, এর উপর প্রেশার পড়লে কী হবে? পাইপে বেশি প্রেশার পড়লে কী হয়? লিক হয়ে যায়। লিক হলো, আর কি হচ্ছে? বেশি প্রেশার পড়লে আর কি হবে? আর হবে হলো, একটা গেল লিকের প্রবলেম, আর হচ্ছে কি কিডনির উপরে প্রেশার পড়বে। ঠিক আছে, চলো এবার বলি তাহলে প্রেশার যে বলছি, প্রেশারের স্বাভাবিক মান কত? প্রেশার, ব্লাড প্রেশার আমাদের দু রকম, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক আর ডায়াস্টোলিক, এটার সিস্টোলিকের মাত্রা হচ্ছে গিয়ে 120 আর লিমিট, ঠিক আছে, প্রায় 120, 110 থেকে 130 বলেছে, 120 রাউন্ড ফিগার। আর ডায়াস্টোলিক হলো 80। এবার এই 80/120 এরকম করে আমরা লিখি, করে রেখেছি এই যে 80/100। ফর ডি বড় নাকি এস বড়? ডি যদি 4 নাম্বার ধরেই আমাদের, তাহলে এস হচ্ছে অনেক বড়, সেই অনুযায়ী তাহলে ছোট মানটা ছোটোর জন্য 4, আর এস অনেকটা এবিসিডিতে অনেক শেষের দিকে আসে, অনেক বড় মানটা, সেই বড়টা 120। এবার বলি সিস্টোলিক আর ডায়াস্টোলিক জিনিসটা। দেখো, অলিন্দেও প্রেশার দিচ্ছে যেখান থেকে রক্ত নিলয়ে পৌঁছাচ্ছে, আর নিলয়ে প্রেশার দিলে পুরো রক্তটা বডিতে ট্রান্সফার হচ্ছে। তো যদি কার বেশি দেওয়ার কথা? নিলয়ে বেশি দিতে হবে। এবং আমরা ছবিতেও দেখেছি পেশিবহুল হয়। নিলয় যখন চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, তখন যে প্রেশারটা আমরা মাপছি সেটাকে বলছি সিস্টোলিক, সহজে বোঝাচ্ছে। ঠিক আছে, আর অলিন্দের থেকে যে চাপটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াস্টোলিক। একদম সহজে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে ডায়াস্টোলিক, সিস্টোলিক। তো এটা 80-তে প্রেশার দিয়ে অল্প দূরত্ব কভার করতে হবে, তো শুধুমাত্র নিলয়ে পৌঁছাতে হবে, নিলয় থেকে পুরো বডিতে পৌঁছাতে হবে। গেল, তাহলে ডায়াস্টোলিক গেল, সিস্টোলিক গেল। ডায়াস্টোলিক 80 নর্মাল, আর সিস্টোলিকের 120। এই মান যদি চেঞ্জ হয়ে 90, 80 হয়ে যায় 90-তে, আর 120 বেড়ে যায় 40-এ, সেই লিমিট যদি ক্রস করে বা এই পর্যন্ত পৌঁছে যায়, তাকে বলবো আমরা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার। এই অবস্থাকে বলবো আমরা, আগে বলতাম আমরা এটাকে বলতাম টক্সেমিয়া, এখন সেটাকে নাম দেওয়া হয়েছে প্রি এক্ল্যাম্পসিয়া। প্রি মানে কি? আগে, এক্ল্যাম্পসিয়া এর আগে কিছু একটা হচ্ছে, তার মানে আমরা এরপরে এক্ল্যাম্পসিয়া পড়বো কোনো একটা কিছু। তাহলে প্রি এক্ল্যাম্পসিয়া হয়ে গেল, উচ্চ রক্তচাপ হলো। এর ফলে কি বললাম? পাইপের উপর চাপ পড়বে। পাইপের উপর চাপ পড়লে কি হবে? দুটো কারণ বললাম, একটা হবে লিক, আর একটা হলো কি কিডনির উপর বেশি ফিল্টার হবে। তাহলে রক্তের মধ্যে রয়েছে সমস্ত পুষ্টি পদার্থ রয়েছে, আর রক্তের নিজের একটা প্রোটিন, সেটা কি? অ্যালবুমিন প্রোটিন, যে জলটাকে ধরে রাখে। পুরো রক্তটাকে তো জাস্ট জলের মধ্যে ভাসছে বা চলাফেরা করছে, তো ওকে কনসিস্টেন্ট বানাচ্ছে কি? অ্যালবুমিন। সব কিছুকে একসাথে ধরে রাখছে কি? অ্যালবুমিন প্রোটিন। তো এক্সেস প্রেশারের কারণে অ্যালবুমিন প্রোটিন, ওই যে পাইপের যে ছোটো ছোটো ফাটল তৈরি হচ্ছে, সেখান থেকে লিক হয়ে বেরিয়ে যাচ্ছে।
আর সাথে ওখান থেকে কোষ তো বড় বেরোচ্ছে না, ছোট ছোট দানাগুলো বেরিয়ে যাচ্ছে, আর সাথে কি বেরোচ্ছে অ্যালবুমিন। যদি জল ধরে রাখে তাহলে অ্যালবুমিন বেরিয়ে গেলে তার পেছন পেছন জলও বেরিয়ে যাবে। তো এই কারণে বডির যে কি বলে রক্তবাহ, সেখান থেকে অ্যালবুমিন এবং তার সাথে সাথে কখনো কখনো লবণ, তার সাথে সাথে জল বেরিয়ে আসছে। সেই জল গ্র্যাভিটির কারণে নিচে গিয়ে আমার মায়েদের পায়ে জমে যাচ্ছে। এটা অন্যদেরও দেখা যায়, অন্য রোগেও দেখা যায়। এটাকে বলছে শোথ রোগ বা ইডিমা। এই জল রক্তবাহ থেকে বেরিয়ে এসে সেখানে ফুলে গিয়ে অ্যাকুমুলেশন অফ লিকুইড বা ফ্লুইড হলে তাকে বলবো আমরা ইডিমা। এটা দুটো টাইপের হয়, পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা। এগুলো তোমাদের সিলেবাসে নেই। প্রোটিন থাকলে কি হবে, আর প্রোটিন না থাকলে শুধু লবণের কারণে শুধু জল জমলে কি হবে, সেই অনুযায়ী পিটিং নন পিটিং হয়। তো এই ইডিমা গেল, সূত্র গেল। আরেকটা হলো কিডনিতেও সেই এক্সেস যে প্রোটিন, এগুলো সব ফিল্টার হবে। কিডনির মধ্যে কি রয়েছে, গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের মধ্যে রয়েছে আবার রক্তজালক। তাহলে রক্তজালকের মধ্যে সেই প্রেশার বেশি, তো তাহলে এই শোষণ করার সময় এখানেও সেই ছোটো ফাটল থেকে প্রোটিন বেরিয়ে আসবে, প্রোটিন মূত্রের মধ্যে বেরোবে। তাহলে প্রোটিন ইন ইউরিয়া, নাম হলো প্রোটিন ইউরিয়া। এবং কোন প্রোটিন, অ্যালবুমিন প্রোটিন। অ্যালবুমিন প্রোটিন বেরোচ্ছে ইউরিয়ার মাধ্যমে। শোথরোগ, এবার শোথরোগ হচ্ছে বললাম যে ইডিমা। আর কোথায় হচ্ছে পেরিফেরাল অঙ্গ প্রত্যঙ্গে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে শরীর, একে বলছে পেরিফেরাল ইডিমা। এটাকে আমরা পেডাল ইডিমাও বলে থাকি। পায়ে হলে বলবো পেডাল ইডিমা, পেডাল ফর পা। সম্পূর্ণ গর্ভাবস্থায় অন্তত এটা হচ্ছে কখন হচ্ছে, কোথাও 20 সপ্তাহের পরে প্রকাশ হচ্ছে। 20 সপ্তাহ মানে প্রায় 5 মাসের পরে, যখন খুব পুষ্টির প্রয়োজন, তাহলে ব্লাড প্রেশার আরও বেড়ে যাবে, তখনই প্রবলেমগুলো দেখা যাবে। আর গর্ভাবস্থায় অন্তত 2 থেকে 8% মায়েদের এই জটিলতা দেখা যায়। কারণ কি কি, প্লাসেন্টা সঠিকভাবে বিকশিত হচ্ছে না। তাহলে এই সমস্ত প্রেশার দেওয়ার কারণ কি, যাতে করে প্লাসেন্টা যে ছাঁকনি, যেটা বা যেখান থেকে ভ্রূণের দেহে বা ফিটাসের দেহে পুষ্টি পৌঁছাবে, তার মধ্যে থেকে ফিল্টার হয়ে পুষ্টিপত্রটা বের করে দেওয়া। তাহলে যদি এই ফিল্টার বা ছাঁকনির মধ্যে যদি পুরোপুরি পাস না হয়, তাহলে জাস্ট প্রেশার বাড়বে, কিন্তু এই এক সাইডে প্রেশার বাড়বে, উপর থেকে ক্লিয়ার না হলে আর বাড়তেই থাকবে। এটাই বলছি, প্লাসেন্টা ঠিকভাবে বিকশিত না হলে তার মধ্যে থেকে প্রবাহ ঠিকঠাক থাকবে না, তাহলে চাকনির এক সাইডেই জমে যাবে সব কিছু, উপরেই জল জমে, চা জমে যাবে, দেখবে চা নিচে থেকে পড়ছে না, সেরকম গেল একটা। আর হচ্ছে অটো ইমিউন ব্যাধি। অটো ইমিউন, এটার কিছু করার নেই। অটো ফর নিজে থেকে, ইমিউন ফর অনাক্রমতা। যখন নিজের অনাক্রমতাজনিত কোষগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের ভালো কোষকেই আহত করছে, তাকে বলছে অটো ইমিউন ব্যাধি। একাধিক গর্ভধারণ, তার জন্য বেশি পুষ্টি চাই, বেশি পুষ্টির জন্য বেশি ব্লাড প্রেশার, বেশি ব্লাড প্রেশার হলে তাহলে এই সমস্যা আরও বাড়বে। গেল স্থূলতা। অলরেডি স্থূলতার একসাথে আরেকটা কি আসে, কোলেস্ট্রল। কোলেস্ট্রল যদি ওই জমে থাকে ইসের মধ্যে, রক্তবাহের মধ্যে, তাহলে অলরেডি ফ্লো কমে যাবে, তাহলে ব্লাড প্রেশার অলরেডি বেড়ে যাবে। 40 বছরের বেশি হলে অলরেডি ব্লাড প্রেশার বেড়ে যায়, কেননা 40 বছরের পরে কি হয়, এই নমনীয়তা করে যায়। পাইপ ঠিক আছে, পাইপ যদি অল্প বয়সে হয় তখন পাইপ ভেতরে প্রেশার বাড়লেও, অল্প বয়সের যারা রয়েছে তাদের এই শিরা বা ধমনের মধ্যে প্রেশার বাড়লেও কি পাইপ ফুলে গিয়ে একটু ম্যানেজ করতে পারে। কিন্তু বয়স বেড়ে গেলে কি হয়, এটা রিজিড হয়ে যায়, এই ফুলে যাওয়া এই ব্যাপারটা থাকছে না, যে পাইপ মোটা হয়ে গেল কিছুটা টান টান হয়, তো সেই ব্যাপারটা 40 বছর বেশি হলে তখন আর থাকে না, তখন সেই জন্য ব্লাড প্রেশার ওটা বেড়ে যায় 40 বছরের পর। শুধুমাত্র সবারই এই কারণে ব্লাড প্রেশার কন্ট্রোল চেক করা উচিত, আর যদি কন্ট্রোল না থাকে কন্ট্রোল করা উচিত। আর যে পারিবারিক ইতিহাস থাকলে তো কিছু করার নেই। আর গর্ভধারণের পূর্বে বৃক্কের রোগ বা ডায়াবেটিস থাকলে, বৃক্কের রোগ বা ডায়াবেটিস কী হবে, বৃক্ক যদি অলরেডি প্রপার ফিল্টার না করে বের করতে পারে, তাহলে আরও বেশি বেশি পরিমাণ ফ্লুইড বডিতে থেকে যাবে, তাহলে প্রেশার আরও বাড়াবে। অপুষ্টি। ভিটামিন B6, ভিটামিন B6 এর নাম কি, পাইরিডক্সিন। পাইরিডক্সিন, ভিটামিন B6 এর অপুষ্টির কারণে এই সমস্যাটা দেখা যাবে। তাহলে এই পার্ট পড়লাম, বি পার্ট পড়লাম। এবার আসি আমরা, তাহলে এই সমস্যার সমাধান কি করব। তাহলে দেখো কি কি হলো, এটা গেল কি বলে লক্ষণ, এটা গেল কারণ। এবার আসি সমাধান। সমাধানের জন্য চলে আসবো আমরা, তাই গেলি হ্যাঁ প্রায়োমার্টিনি। তাহলে টক্সিমিয়ার বা এই প্রি এক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে আমরা কি কি মেনে চলতে হবে, যে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, সারাদিন স্বাস্থ্যকর ডায়েট নিতে হবে, এবং পরিমাণে পর্যাপ্ত পরিমাণে, আবারও বলছি পর্যাপ্ত পরিমাণে জল, নট বেশি নট কম, জল পান করতে হবে, এবং প্রয়োজনীয় ভিটামিন খনিজ লবণ এগুলো গ্রহণ করতে হবে। আর উচ্চ জৈবমূল্য জাতীয় প্রোটিন খেতে হবে। প্রোটিন তো এখানে লস হয়ে যাচ্ছে, সেই প্রোটিন আবার খেতে হবে, কমপ্লিট করতে হবে। গেল প্রোটিন, নয়তো প্রোটিনের অভাব দেখা যাবে।
গুণের দেহ অভাব দেখা দেবে। এবার সে এইগুলো মেনে চললাম না, তাহলে কি হবে? ব্লাড প্রেশার আরও বেড়ে যাবে। আরও বেড়ে গেলে তখন হয়ে যাবে এক্ল্যাম্পসিয়া। এতক্ষণ প্রি ছিল, এবার হয়ে গেল এক্ল্যাম্পসিয়া। চলে আসি, তাহলে এই প্রি এক্ল্যাম্পসিয়ারই অ্যাডভান্স পার্ট হলো এক্ল্যাম্পসিয়া। যখন আমরা কন্ট্রোল করছি না ব্লাড প্রেশার, তখন নর্মাল অবস্থায় তো ব্লাড প্রেশার অতটা বাড়ছে না, কিন্তু এক্ল্যাম্পসিয়াতে কি হচ্ছে? প্রেগনেন্সির জন্য, তাহলে প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, প্রেগনেন্সি জনিত হাইপার মানে উচ্চ রক্তচাপ থেকে বলছে PIH। এক্ল্যাম্পসিয়া হলো এটি গর্ভাবস্থায় একটি গুরুতর সমস্যা, ঝুঁকিপূর্ণ সমস্যা এবং জটিল অবস্থা। যখন প্রি এক্ল্যাম্পসিয়া মহিলারা যখন কন্ট্রোল করে না ব্লাড প্রেশার, তখন তাদের ক্ষেত্রে এই এক্ল্যাম্পসিয়া বা আরও হাই ব্লাড প্রেশার দেখা যায়। তখন হয় মহিলাদের খিঁচুনি, এমনকি কোমা স্তরে হয়ে যায়। দেখেছো ব্লাড প্রেশার বেশি হলে স্ট্রোক হয়ে যায় অনেক সময়। স্ট্রোক কি জিনিস? স্ট্রোক হলো পাইপলাইন ছিল, প্রেশার বেশি হয়েছে, ব্রেনে ছিঁড়ে গেছে, তাহলে রক্ত বেরিয়ে গিয়ে মাথায় রক্ত জমাট বেঁধে যায়, একেই বলছে সহজ কথা স্ট্রোক। হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? গেল, তাহলে এই সময়তে কোমাতে পৌঁছে যাচ্ছে, খিঁচুনি দেখা যাচ্ছে, তাহলে এই অবস্থাকেই এগুলো পড়ে এসেছি আমরা অলরেডি। তাহলে এই খিঁচুনি বা কোমা স্তর থেকে কী করবো? এবার সমাধান ছিল আগে এইগুলো মেনটেন করতে, আমরা করিনি, তাহলে এখন কি করবো? এখন করতে হবে জাস্ট যে প্রবলেম হচ্ছে তার সমাধান। এখন আর কোনো রাস্তা নেই। প্রবলেম হচ্ছে খিঁচুনি, কী দিতে হবে? আমাদের ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে যাতে করে খিঁচুনির সমাধান হয়। আর যদি তাও না হয়, তাহলে যদি এর থেকেও বেড়ে যায়, তখন শিরার মাধ্যমে 10% ডেক্সট্রোজ দিতে হবে, যা দিয়ে চেক করতে হবে এবং কন্টিনিউয়াস চেকিং করতেই থাকতে হবে। এগুলো খুব এমার্জেন্সি কন্ডিশন, ঠিক আছে? ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেলো এবং যদি উন্নতি একদম না ঘটে, তখন আর কোনো রাস্তা নেই। ম্যাগনেসিয়াম সালফেটও দিলাম, তাও কমছে না, 10% ডেক্সট্রোজ দিলাম, তাও কমছে না। এখন রাস্তা কি? তাহলে মাকেও যদি বাঁচাতে হয়, তাহলে আগে সন্তানের প্রসব করাতে হবে, ঠিক আছে? এই কারণে দেখেছো কখনো 7 মাস 6 মাসে, কারণ এটা কখন 5 মাসের পরে শুরু হচ্ছে এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া। এগুলো প্রি এক্ল্যাম্পসিয়া ডেভেলপ হচ্ছে 5 মাসের পর থেকে, এক্ল্যাম্পসিয়া পর্যন্ত পৌঁছতে পৌঁছে 6 থেকে 7 মাস হয়ে যাচ্ছে। তখন মায়ের এরকম সিরিয়াস কন্ডিশন হয়ে গেলে তখন সময়ের পূর্বে সন্তান প্রসব করাতে হবে, যাকে বলে আমরা প্রি ম্যাচিওর ডেলিভারি করাতে হবে। আর কিছু ক্ষেত্রে চিকিৎসা যেটা বললো মায়ের জীবন বাঁচতে গেলে, তাহলে মায়ের যদি সেখানে যদি লোকেদের মধ্যে সচেতনতা না থাকে, মায়ের এরকম হচ্ছে, দেখা গেল বাড়ির লোক ভাবছে যে ও তো হয়ে থাকে এরকম, এমনিতে এরকম ছটফটানি করছে, বা যাতায়াতের ডিস্টেন্স হতে পারে, যদি টাইমের মধ্যে কমপ্লিট এই ট্রিটমেন্ট না করায়, তখন মায়ের মৃত্যু ঘটতে পারে, এবং মায়ের মৃত্যু ঘটলে সাথে সাথে গর্ভস্থ শিশুরও মৃত্যু ঘটতে পারে। তাহলে এটা কিন্তু খুব বড় জায়গা ছিল, ওই জন্য আমাদের পুরো ডেপথে পড়লাম। এবার চলে আসে অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি? রক্তাল্পতা ফার্স্ট হবে এবার আমাদের, অলরেডি পড়ে ফেলেছি। তাহলে শরীরে এই সময় কি হচ্ছে? অ্যানিমিয়া, রক্তের মধ্যে কি পাচ্ছি? RBC, লোহিত রক্তকণিকা। RBC, লোহিত রক্তকণিকা। এর মধ্যে কি পাচ্ছি আমরা? হিমোগ্লোবিন পাবো, HB, হিমোগ্লোবিন। হিম ফর লোহা থেকে পাবো হিম, আর গ্লোবিন হচ্ছে গিয়ে, গ্লোবিন পার্ট হচ্ছে গিয়ে প্রোটিন পার্ট। হ্যালো, তাহলে বেসিক গেল। এবার আসি, তাহলে যখন তাহলে হিমোগ্লোবিনের এই মাত্রা অনুযায়ী, হিমোগ্লোবিনের মাত্রা আমরা অ্যানিমিয়াকে কীভাবে বলতে পারি? হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া, অথবা বলতে পারি টোটাল RBCর সংখ্যা কমে যাওয়া, অথবা বলতে পারি RBC আছে কিন্তু তার কাজ কমে গেছে, কাজ হচ্ছে না কোনো। এই সবগুলো, এই 3টে কারণ মিলিয়ে বলতে পারি আমরা অ্যানিমিয়া। আর দেহে তাহলে RBC না প্রপার কাজ না করলে পুষ্টি পৌঁছাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে, এটি 3 ধরনের অ্যানিমিয়া হতে পারে, বুঝিয়ে দিলাম। আর রক্তে হিমোগ্লোবিনের নর্মাল মাত্রা কত? 11.5 ধরা হয়, তার থেকে কমে গেলে মহিলাদের ক্ষেত্রে 11.5, পুরুষের ক্ষেত্রে 12.5। আর হিমাটোক্রিটের হিসাবে বলতে গেলে 32%-এর নিচে নেমে গেলে, আর হিমোগ্লোবিনের হিসাবে বলতে গেলে 11 গ্রাম পার ml, বা পার ডেসিলিটারও বলতে পারি, ডেসিলিটার বা 100 ml পার 100 ml। দুটো কেসই ঠিক, দুটো কথাই ঠিক। তাহলে তার নিচে নেমে গেলে তখন আমরা বলবো যে অ্যানিমিয়া। এবং যদি সেটা 6 সাথে পৌঁছে যায়, 6 বা 7 গ্রাম পার ডেসিলিটার বা গ্রাম পার 100 ml, তখন বলবো সিভিয়ার অ্যানিমিয়া, সাংঘাতিক অবস্থা। তখন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভোগেন। 1 নম্বর কারণে লোহার অভাবে হচ্ছিল, হিমোগ্লোবিনের হিম পার্টটা গঠন হচ্ছে না, গেল। আর মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, মাইক্রো ফর ছোট, সাইটিক ফর সেল, কোষ ছোট হয়ে গেছে। আর হাইপোক্রমিক, ক্রমিক ফর কালার, হিমোগ্লোবিন কমে গেছে, হাইপো মানে কম, তাহলে
কোষ ছোট হয়ে গেছে আর কালার কমে গেছে, একে বলছে। তাহলে হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে পুষ্টি এগুলো, রক্তরস, অক্সিজেন, এগুলো সহজে সরবরাহ করতে পারবে না, ট্রান্সপোর্ট করতে পারবে না। এই যে আয়তন, এটা গেল একটা, এটা ছিল মাইক্রোসাইটিক। এছাড়া আরেকটা যেটা বললাম কি, লোহিত রক্তকণিকা আছে কিন্তু সে কোনো কাজের না। তাহলে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কীভাবে? গোল হিসাবে ডে 1 লোহিত রক্তকণিকার 120 দিন আয়ু, আগেও পড়িয়েছি 120 দিন আয়ু। সেখান থেকেও তাহলে প্রথম দিনে কী হয়, এরকম বড় একটা বড় কোষ, সেখান থেকেও আস্তে আস্তে কী হয়, কাট আউট করে নিজের জিনিসপত্র এবং প্র্যাকটিস করে, গাড়ি ফাঁকা করে। সেই জন্য এই লোহিত রক্তকণিকার এরকম একটা শেপ চলে আসে এখান থেকে। তাহলে এতে লাগছে 8 দিন। তারপর থেকে 8 দিনের পর থেকে সে 120 দিন পর্যন্ত কাজ করে। এই 120 দিনে, এই 8 দিনের এই যে ট্রান্সফরমেশন, যে একে বলছে ম্যাচুরেশন, আরবিসির ম্যাচুরেশনে সাহায্য করে ভিটামিন B12, ভিটামিন B9, এরা সাহায্য করে। ভিটামিন B9 ফলেট বা ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এরা দুজন মিলে সাহায্য করে। তাহলে এদের ঘাটতি হলো লোহিত রক্ত কণিকা থাকবে কিন্তু সে কোনো কাজে লাগবে না। ঠিক আছে, চলো। তাহলে এইখানে কি হচ্ছে, নর্মালি লোহিত রক্তকণিকা আমরা ছোট দেখতে পাবো, যে বহন করে ম্যাক্সিমামটা নিয়ে যাবে। কিন্তু এখানে যদি ম্যাচুরেশন না হয় তখন লোহিত রক্তকণিকা 8 দিনের পরেও এরকম বড় থেকে যাবে। তাহলে ছোট নর্মালের থেকে বড় দেখাচ্ছে, তাহলে কি বলবো, মেগা বড়। সেজন্য বলছে লোহিত রক্তকণিকার আয়তন বৃদ্ধি। ঠিক আছে, সেই কারণেও অ্যানিমিয়া হচ্ছে। আর অলরেডি 50% রক্তরস বেড়ে গেছে, 50% রক্তরস বেড়ে গেছে। তাহলে আনুমানিক 12% যে পড়েছিলাম যে আমরা 50% রক্তরস বাড়লে 12% আরবিসি বাড়তে হবে। যদি 12% আরবিসি না বাড়ে এবং শুধু রক্তরস বেড়ে যায়, তখন আপেক্ষিকভাবে কি বলতে দেখবো আমরা, যে রক্তের পরিমাণ আর হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। আর একেই বলছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া। তাহলে লোহার অভাবে হয়ে গেল, লোহার অভাবজনিত কারণে এখানে বর্ধিত আয়রনের চাহিদা হবে, না মিটলে হয়ে যাবে অ্যানিমিয়া। আর আগে থেকে বডিতে মা আগে থেকেই গর্ভধারণের আগে থেকেই অ্যানিমিক পেশেন্ট ছিল, কেননা প্রতি মাসে রক্তস্রাব হচ্ছে, তখন রক্তক্ষয় হচ্ছে, এই কারণে মহিলারা সাধারণত অ্যানিমিয়ায় ভোগে। আর একাধিক গর্ভাবস্থা, বারবার যদি এরকম প্রেগনেন্ট হয়ে থাকে তখন প্রত্যেকবার এরকম ব্লাড খরচ করছে, আর বডির আস্তে আস্তে ক্যাপাসিটি কমে যাবে। মেগালোব্লাস্টিক বুঝে গেছি, ভিটামিন B12 আর B9 ফোলেট, এরা সাহায্য করছে ক্রম পরিণতিতে, না হলে বড়ই থেকে যাবে, কোনো কাজে লাগবে না। তাহলে হিমোগ্লোবিন নেই, আরবিসি ম্যাচুরেশন নেই, বুঝিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে কী কী সমস্যা। তাহলে সমস্যা কী কী হবে, রক্তাল্পতায় সময়ের আগে প্রসব হয়ে যাবে, যাকে বলছে আমরা প্রি ম্যাচিওর ডেলিভারি বা প্রি টার্ম লেবার, তার আগে প্রসব হবে। প্রি এক্লামসিয়া হবে। আর দেখো, প্রি এক্লামসিয়া মানে কি, ব্লাড প্রেশার বৃদ্ধি। কেন হবে? শরীর পুষ্টি পাচ্ছে না, তাহলে হার্ট কি চাইবে, যে কিন্তু হার্টকে তাহলে বলতে কি পুষ্টি দাও পুষ্টি দাও, তাহলে হার্ট কি করবে, যে বারবার করে বেশি বেশি করে পাঠাতে হবে, কেননা যদি যেটুকু প্রয়োজন তার মধ্যে প্রপার না থাকে তাহলে বেশি পরিমাণে দিতে হবে রক্ত, তাহলে যাতে পুষ্টি পুষিয়ে যায়। সেই কারণে ব্লাড প্রেশারও বেড়ে যাবে, হার্ট জোরে জোরে বিট করবে আর প্রেশারটা বাড়িয়ে দেবে, যাতে করে ওখানে পৌঁছানোর চেষ্টা করবে। তাহলে এগুলো প্রি এক্লামসিয়া। আর এগুলোতে যদি মেনটেন না হয় তখন হবে গর্ভপাত, মানে শিশুটা বা ভ্রূণ মারা যাবে। আর ভ্রূণ ব্যাহত হবে, বৃদ্ধি ব্যাহত হবে, স্বাভাবিকের চেয়ে কম ওজন হবে, গর্ভাবস্থা, এগুলো কমন জিনিস জানি, ছোট আকৃতির হবে, সময় পূর্বে জন্ম হবে, যেটাকে বলে প্রিটার্ম ডেলিভারি শিশুর ক্ষেত্রে। আর বৌদ্ধিক বিকাশ হবে না। এই ভিটামিনগুলো রয়েছে যে এগুলো, আর পুষ্টি হয়ে যাচ্ছে না, তাহলে প্রপার ব্রেনেরও ডেভেলপমেন্ট হবে না, বলছি আমরা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। অ্যানিমিয়ার জন্য সমাধান কি করছে ভারত সরকার, কি করেছে, অ্যানিমিয়া মুক্ত ভারত AMB, এই কনসেপ্ট চালু করেছে, যার আন্ডারে কি হচ্ছে, লাইফ সাইকেল মেথডের মাধ্যমে কিশোর কিশোরীদের রক্তাল্পতা দূরীকরণের জন্য কত বছর, 10 থেকে 19 বছর বয়সীদের মেয়েদের IFA ফর আয়রন, FA ফর ফলিক, আয়রন আর ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দিচ্ছে। স্কুলে দেখো তোমাদের দেয়। আর বিলম্বিত কর্ড ক্ল্যাম্পিং, আর PMC প্রাইমারি হেলথ কেয়ার ICDS, ওনারা দেখে আয়রন আর ফলিক অ্যাসিডের ট্যাবলেট দিয়ে বেড়ায়, ভিটামিন সি ট্যাবলেট দিয়ে বেড়ায় ওনাদের। আর গর্ভাবস্থায় 60 গ্রাম আর এদিকে 500 মাইক্রোগ্রাম, এটা কিন্তু মাইক্রো ফলিক অ্যাসিডের ট্যাবলেট প্রদান করা হয়। আর কি করতে হবে, ভিটামিন সি দিতে হবে। দেখেছো ICDS ওনারা ভিটামিন সি এর ট্যাবলেটও দিয়ে যায়, যে কারণ কি, লোহার শোষণ বৃদ্ধি করতে। শুধুমাত্র আয়রন ট্যাবলেট দিচ্ছি, কিন্তু তার শোষণের জন্য সাহায্যকারী ভিটামিন সিটাকেও সাপ্লিমেন্ট হিসেবে দিতে হবে, সাথে IFA আয়রন ফলিক অ্যাসিড বলে দেওয়া গেছে। চলো কমপ্লিট। আর কিছু খাবার আছে, ওষুধের থেকে বেটার কি, খাবার খাওয়ানো, যে খাবারে রয়েছে এই সমৃদ্ধ খাবার, যেমন কুলেখাড়া শাক খাওয়ায় দেখবে। আর কি রয়েছে, গুড়, খেজুর, টাটকা সবজি, নোটে শাক, এগুলোতে রয়েছে রক্ত উৎপাদনকারী গুণগুলো।
সূত্র কি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এর আগে, এই প্রি এক্লাম্পসিয়া বোঝানোর সময়। বেশি ব্লাড প্রেশার বাড়ছে, পাইপের উপর চাপ বাড়ছে, লিক হচ্ছে, ভিতরে হরমোনের প্রভাব রয়েছে, আর ক্রমবর্ধমান জরায়ুর প্রধান শিরাগুলির উপর চাপ সৃষ্টি করছে, আর পায়ের শিরাগুলির উপর চাপ দিচ্ছে, সেই কারণে তরল জমা হচ্ছে, আর চাপ দিলে লিক হয়ে বেরিয়ে আসবে, আর দেহে রক্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যেটা অলরেডি বুঝিয়ে দিয়েছি। কারণগুলো সূত্র হয়ে গেল, কিন্তু সমাধান কি? তাহলে জল ধরে রাখছে কে? জল ধরে রাখছে অ্যালবুমিন প্রোটিন, লিক হলে জল ধরে রাখতে পারে এক, আর সোডিয়াম লবণ জল ধরে নেয় বর্ষাকালে। তাহলে সমাধান কি? লবণ খাওয়া কমাতে হবে। প্রধান লক্ষণ কি? হাত পা গোড়ালি ফুলে যাওয়া, মুখমণ্ডলে ফোলা ফোলা ভাব দেখা যাবে, যাকে বলছি পেডালিডিমা, পা ফোলাটাকে। পা। আর সমাধান কি? প্রিভেনশন কি? গর্ভাবস্থায় স্বাভাবিক পা ফোলার জন্যে লবণ কম খাওয়াতে হবে এবং বিশ্রাম নিতে হবে। কোষ্ঠকাঠিন্যতে চলে আসি, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি আগে। আচ্ছা, এটা কি নতুন একটা ক্লাস করবো টপিক হিসাবে? চলো তাই করি।